সর্বতোভাবে তন্ত্র শিক্ষা দান করেছেন এবং কুমারী পূজা কিভাবে করতে হয় সে বিষয়ে তাকে সম্যক জ্ঞান প্রদান করেছেন এবং যোগেশ্বরী মা পরবর্তীতে বুঝতে পারেন যে রামকৃষ্ণ ঠাকুর কিন্তু সাধারণ ব্যক্তি নন। Will that play a very important role? Yes, Vastu does play a very important role. শাস্ত্র অনুযায়ী রাবণের রাজ্য লঙ্কা এবং হস্তিনাপুর দুটিই ছিল কিন্তু বাস্তু মেনেই। তন্ত্রে 64 যোগিনীর কথা বলা হয়েছে। 64 যোগিনী কারা? মায়ের যারা ছায়াসঙ্গী, যারা মায়ের বলতে পারি কর্মচারী বা কাজ করেন। সাপোজ যদি আমরা উইপ্রো, ইনফোসিস বা বিভিন্ন, আমি যদি আমার অর্গানাইজেশনটারও নাম বলি, নবতারা। তন হচ্ছে শরীর এবং তন্ত্র আমাদের শরীর থেকে যেটা ত্রাণ হচ্ছে। কেবলমাত্র ধ্যানের মাধ্যমে কিন্তু আপনাদের নিজস্ব চেতনা জাগানো সম্ভব। আমরা স্বামী বিবেকানন্দকেও দেখেছি অর্ধেকের বেশি সময় ধরে তিনি ধ্যানে থাকতেন। ঠিক আছে। Welcome to My Career, My Choice podcast, where every episode is a master class in itself. And today's episode is a very special episode because today we have with us Mr. Gaurav Trivedi, a very eminent astrologer. Welcome to My Career, My Choice podcast. Thank you very much for inviting me. আমি আপনার বায়ো দেখছিলাম, আপনি তো ইঞ্জিনিয়ার বাই কোয়ালিফিকেশন। কি করে এই অ্যাস্ট্রোলজার হলেন, এই জার্নিটা যদি আমাদের দর্শককে বলেন। আচ্ছা, সেটা হলো আমি বিএসসিআইটি গ্র্যাজুয়েট করেছি, তারপরে ডিস্টেন্স এডুকেশন থেকে আমার MBA করা ইকফাই থেকে, এবং তারপরে যে কারণে আমার অ্যাস্ট্রোলজিতে আসা, এটা কখনো আমি ক্যারিয়ার হিসাবে চুজ করিনি। রাইট, ঠিক আছে। এটাকে আমার প্যাশন বলা যায়। প্যাশন হ্যাজ বিকাম মাই প্রফেশন। রাইট। তো যখন আমি চাকরির ফিল্ডে ছিলাম, আমি মোর দ্যান 4 years আমি চাকরি করেছি। তো সেখানে করতে করতে বহু মানুষকে আমি দেখেছি বিভিন্নভাবে তাদের জীবনে যে সাফারিংটা, কেউ কেউ বিভিন্নভাবে ডিস্টার্ব, তাদের প্রপার এডুকেশন থেকে আরম্ভ করে তারা যে ক্যারিয়ার পথে আছে সেই জায়গায় তাদের প্রপার ক্যারিয়ার পথ হচ্ছে না, ফাইন্যান্সিয়াল প্রবলেম বা বিভিন্ন রকমের জায়গা থেকে, উইশ ফুলফিলমেন্ট থেকেও বিভিন্ন রকমের মানুষের একটা যখন ক্যারিয়ার গ্রোথ স্টার্ট করে, যখন ক্যারিয়ার শুরু করে, প্রত্যেকের একটা ড্রিম নিয়ে শুরু করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে অনেক মানুষ পথভ্রষ্ট হচ্ছে এবং এই যে সুপারস্টিশিয়াস যে বিভিন্ন বিষয়গুলো, এইগুলো আমাকে খুব প্রবলভাবে দেখতাম এবং আমার মনে হতো যে এই ব্যাপারটা প্রপার এডুকেশন খুবভাবে দরকার। তো সেই জায়গা থেকে আমার এই বিষয়ে পড়াশোনা শুরু ছোটোবেলা থেকেই। হ্যাঁ, আমি ছোটোবেলা থেকেই স্পিরিচুয়াল ছিলাম। এই বিষয় থেকে আমার তারপরে পরবর্তীতে আমার আরও বেশি ডিপলি পড়াশোনা শুরু করা, এবং অবশ্যই শুধু পড়াশোনা করে তো সব কিছু হয় না, একটা সেলফ অ্যানালিসিসের ব্যাপার থাকে। তো তারপরে এইটা বলতে পারেন আমার প্যাশন হ্যাজ বিকাম মাই প্রফেশন। অ্যাস্ট্রোলজি যখনই আমরা শুনি তখনই আমাদের মানে সাধারণ মানুষের কাছে শনি, রাহু, কেতু এই নামগুলো খুব আসে এবং বিভিন্ন রাশির ওপর বিভিন্ন প্রভাব। তো এইগুলোকে আপনি কীরকমভাবে একটু আমাদের দর্শককে যদি এনলাইটেন করেন যে এই যে শনির মহাদশা কি শনির 7.5 যেটা আমরা শুনতে পাই এবং অনেকে বিচলিত হয়ে যায় যে আমার শনির 7.5 আসছে, যে আমার জীবন শেষ হয়ে যাবে। তো এইটা কিভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে? মানে সত্যিই কি শনির 7.5 যখন আসে একটা মানুষের জীবনে খারাপ প্রভাব আসে, না একটা এনলাইটমেন্ট করার জন্যে আসছে, যে তোমার চিন্তা ভাবনাটা একটা সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্যে এই 7.5 যে 7.5 বছরের প্রভাব সেটা একটা মানুষকে এনলাইটেন করে? কি হয় এই শনির 7.5? কি হয় এর এফেক্টটা যদি বুঝতে হয় তাহলে আপনাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আমরা যারা রেগুলার লাইফে চাকরি করছি, বিজনেস করছি, তাদের উপর একরকম প্রভাব। যারা আশ্রমে আছে, যারা মঙ্ক, তাদেরও কি শনি 7.5 আসছে না? তাদেরও আসছে। তো এইটা লাইফস্টাইলের ওপর প্রভাব অবশ্যইভাবে বিস্তার করে, নাম্বার 1। নাম্বার 2, এই যে 9টা গ্রহের প্রত্যেকের নিজস্ব স্পেসিফিক এফেক্টস আছে, তাদের ট্রানজিট আছে,
তাদের নিজস্ব একটা বলবত্তা এবং প্রভাব আছে। কারেক্ট। তাহলে 9টা গ্রহতেই আমাদের প্রভাব বিস্তার করে, শুধু যে শনি প্রভাব বিস্তার করে ব্যাপারটা সেরকম নয়, এটা অ্যাকচুয়ালি ভুল। কিন্তু ম্যাগনিফাইং করে শনিকেই বেশি দেখানো হয়, সেটা বেশ কিছু অ্যাস্ট্রোলজার করে থাকেন, বেশ কিছু স্পিরিচুয়াল গুরুরা করে থাকেন, বাট আমার অ্যানালিসিসে যেটা দাঁড়ায়, আমার জীবনে কি শনি সাড়ে আসেনি, আমার জীবনে কি শনির দশা আসছে না, আপনার জীবনেও এসছে, কিন্তু প্রভাবটা বিস্তার ও তার মতো করবে। আমরা আমাদের কর্মজীবনের মাধ্যমে সেটাকে আমরা যতটা পারি অ্যাডজাস্ট করব, আটকাবো থ্রু আওয়ার লাইফস্টাইল। আমরা যদি সেই টাইমে স্পিরিচুয়ালিজমটাকে আরও বেশিভাবে নিজেদের মধ্যে আনি, আমরা যদি প্রপার মেডিটেশন করি, আমরা যদি প্রপার একটা অরা প্রোটেকশনের মাধ্যমে যদি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করি, তা ডেফিনেটলি কোনো কিছুই আমাদের এফেক্ট করে না। আমরা নর্মালি যখন থাকি, এমনি তো বেসিক্যালি ধরুন একটা মানুষ সে উইক বা ফিজিক্যালি বা মেন্টালি যতটাই থাকুক না কেন, সেই যদি ক্যারাটে প্র্যাকটিসে যায় বা জিমে যায়, তার স্ট্রেংথ বাড়ছে কি না করছে, তো নিশ্চয়ই বাড়ছে। ঠিক তেমনইভাবে সে যদি কিছু স্পিরিচুয়াল প্রোটেকশন গাইডেন্স নেয়, আমার মনে হয় না কোনো দশা কোনো কিছুতে তার কোনো বিচলিত হবার আছে বলে। তো এই অরা প্রোটেকশনটা কি, মানে এটাকে একটু বিস্তারিত যদি আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন। দেখুন, অরা প্রোটেকশন হচ্ছে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু চয়েস আছে। এই যে সবারই কি এক কালার পছন্দ হয় না, কারো লাল পছন্দ, কারো নীল পছন্দ, কারো সাদা পছন্দ, এবং ঠিক তেমনইভাবে মানুষের ইমোশনাল ইমব্যালেন্স, কেউ বেশি ইমোশনাল, কেউ কম ইমোশনাল, কেউ অল্পতেই ভেঙে পড়ছে, এবং খুব স্বাভাবিকভাবে কেউ কোথাও গিয়ে হট করে কোনো মন্দিরে যাচ্ছে, তাদের ওপর তারা অন্যভাবে পজেসড হয়ে যাচ্ছে বা শ্মশানে যাচ্ছে। তো এই যে অরা, একই মানুষ আমরাও যাচ্ছি, আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করছে না, কিন্তু কারো কারোর উপর পড়ছে। তার মানে কি, তার ইমোশনাল বা তার যে আভ্যন্তরীণ যে একটা এনার্জি, সেটা কোথাও না কোথাও স্টেবল নয় বা আনস্টেবল। তাহলে এটাকে আমরা কীভাবে স্টেবল করতে পারবো? অনেক উপায় আছে, তার মধ্যে থেকে অবশ্যইভাবে আমি যেটা মানি, স্পিরিচুয়ালিজম ইজ ওয়ান অফ দ্য বেস্টেস্ট ওয়ে, যেখানে আমরা কুণ্ডলিনী শক্তি, যার ওপর বেস করে যে কুণ্ডলিনী চক্র মেডিটেশন, আপনি অ্যাটলিস্ট চক্র মেডিটেশন যদি নাও করেন, কেবলমাত্র ধ্যানের মাধ্যমে কিন্তু আপনাদের নিজস্ব চেতনা জাগানো সম্ভব। আমরা স্বামী বিবেকানন্দকেও দেখেছি, অর্ধেকের বেশি সময় ধরে তিনি ধ্যানে থাকতেন, ঠিক আছে? তিনি কিন্তু জয় মা তারা, জয় বাম বলে এইসব বলেও চিল্লাতেনও না বা ওরকম কিছু করতেন, উনি মেডিটেশন করতেন, ধ্যান করতেন, নিজের শক্তিকে কেন্দ্রীভূত করতেন। তাহলে এইটি যার দ্বারা সম্ভব, তার ক্ষেত্রে যে কোনো অরাশক্তি, যে কোনো কিছুকে কিন্তু আটকানো সম্ভব। এটা হচ্ছে একদম প্রকৃত বাস্তব। তো আমরা অনেক সময় শুনি যে এই যে তন্ত্র মন্ত্র, মানে অনেকে হয়তো আপনার মানে কারোর ওপর তন্ত্র প্রভাব করে দিল, ঠিক আছে, এবং তখনও যদি তার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকে, সে কি এটাকে আটকাতে পারবে? এই তন্ত্রর ব্যাপারে একটু বলুন, এইটা নিয়ে সব থেকে বেশি মিথ, মানে যারা আর কি শুনছে দর্শক, তারাও জানতে চায় যে তন্ত্রটা কি, মানে এটা কি সম্ভব যে কেউ আমার ওপরে একটা তন্ত্রমন্ত্র করে দিল, হয়তো 2000 কিলোমিটার দূরে বসে আমার ওপর একটা তন্ত্রমন্ত্র করে দিল, এটা কি পসিবল? সবার আগে জানতে হবে যে তন্ত্র ব্যাপারটা কি। তন্ত্র ইজ আ কাইন্ড অফ ভাইব্রেশন দ্যাট কানেক্টস আওয়ার মাইন্ড অ্যান্ড সোল উইথ দ্য ইউনিভার্স। তাহলে তন হচ্ছে শরীর এবং তন্ত্র আমাদের শরীর থেকে যেটা ত্রাণ হচ্ছে। তাহলে তন্ত্র দু রকমের আছে, একটা ঊর্ধ্বতন্ত্র, একটা অধোতন্ত্র। আমি বেসিক্যালি শঙ্করাচার্য ঘরানার, আমি শঙ্করাচার্য পন্থী এবং শঙ্কর ঘরানার পরম্পরার আন্ডারে পড়ি। তাহলে আমাদের যে পরম্পরাটা, যার থেকে এই যে সমাজ ব্যবস্থা, এই যে স্পিরিচুয়ালিজম বা কোন কাজের জন্য কোনটা বিধেয় বা কোনটা করা উচিত, সেই পদ্ধতিগুলো কিন্তু আমাদের এই ঘরানা থেকেই একটা মানে মেন শুরু হয়ে এসেছে এবং বর্তমানেও সেটি অব্যাহত আছে। তন্ত্রের দুরকম প্র্যাকটিস, মেনলি প্র্যাকটিস হচ্ছে অবশ্যই তাদের ঊর্ধ্ব প্র্যাকটিস, যেটাকে আমরা হোয়াইট তন্ত্র বলি, যার ওপর কাজ আমরা করি। যে কোনো রকম কোনো কিছু যদি পজেসড হচ্ছে, কোনো রকম কোনো ডিস্টারবেন্স হচ্ছে, কোনো রকম গ্রহ যদি কুপিত হয়, তার জন্য জাস্ট আমরা যে শান্তি পূজা অর্চনাগুলো করি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে ডেফিনেটলি যেটা গ্রামীণ অঞ্চলে বা লোয়ার ডিভিশনে হয়ে থাকে, সেটি হচ্ছে অধোতন্ত্র, যার কথা আপনি বলছেন যে কারোর ওপর কিছু করলেই সে পজেসড হয়ে যাচ্ছে, সে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা সত্যি,
আমি আমার নিজের উপর দিয়েও এই কথাটি বলি যে আমি এটাতে আমার ভিডিওতে বিভিন্নভাবে বলেছি যে যদি কোনো তান্ত্রিক বা কেউ থেকে থাকেন আমার ওপর অ্যাপ্লাই করতে পারেন, কারণ সবার ওপর মানে এই জিনিসটা প্রভাব বিস্তার কখনোই করতে পারে না। ডিপেন্ড করছে কেবল আপনার বডি এনার্জি এবং অরার ওপর। আপনার অরা যদি প্রোটেক্টেড থাকে আপনি যত তন্ত্র করুন, তন্ত্র যদি এতটাই সর্বক্ষেত্রেই যদি অ্যাপ্লিকেবল হতো তাহলে তো বর্ডারে আমাদের যুদ্ধ করতে হতো না। আমরা তন্ত্রমন্ত্র করে সব তন্ত্র করে দিতাম, আটকে দিতাম। দিতাম। এগুলো গ্রামীণ পদ্ধতিতে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অ্যাকচুয়ালি খুব উইক লোকেদের জন্য সবসময় সবইতেই দুর্বল। উইক মানুষ কথায় কথায় কেঁদে বসে, ইমোশনালি আঘাত তারাই হয় যারা বেশি ভাবতে শুরু করে, যারা সব কথায় বিচলিত। কিন্তু আমরা অনেক স্টুডেন্টকে দেখি যারা হয়তো পড়াশোনায় ভালো করতে পারছে না, হঠাৎ করে বলে বসে যে আমার কোনো আত্মীয় হয়তো আমার ওপর তন্ত্র করেছে, তার নে আমার পড়াশোনাটা আর এগোচ্ছে না। মানে এই সব মিথ যেটা তৈরি হয়, এটা কি অ্যাকচুয়ালি পসিবল? মানে আপনি তো এইটা নিয়ে চর্চা করেছেন, আপনার অনেক জ্ঞান এই বিষয়ে, এটা কি অ্যাকচুয়ালি পসিবল? মানে কেউ পরীক্ষায় কত নম্বর পাবে সেইটা কেউ একজন ওটাকে তন্ত্র করে ওটাকে আটকে দিল, মানে এটা কি, মানে এটা কি পসিবল? ইজ ইট পসিবল? প্রথমত তন্ত্র করে কোনো বাহ্যিক জিনিসকে ওইভাবে কন্ট্রোল করা যায় না। আমি পড়াশোনা করব না, এতে নাম্বার আমি কম পাবো, কিন্তু হ্যাঁ অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের চার্ট ওয়াইজ খারাপ পিরিয়ড ভালো পিরিয়ড অবশ্যই আসে, সেটা ট্রানজিট হচ্ছে। এক্ষেত্রে সবাই ওটাকে ভোগ করতে হবে। অ্যাস্ট্রোলজিকে তো কেউ ডিনাই করতে পারবে না, নোবডি ক্যান ডিনাই অ্যাস্ট্রোলজি। কিন্তু তন্ত্রেও করে যে তার পরীক্ষা খারাপ করে দেওয়া হলো, এই ব্যাপারটি সম্পূর্ণ মিথ। এবং এই যে আরও কুসংস্কার, এই যে আমরা রাস্তা দিয়ে বিড়াল কাটলেও যেমন আমরা বিড়াল কাটলে আমরা অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাঁ হতে পারে, এই কুসংস্কারগুলো থেকেই তো তন্ত্রের আমার মনে হয় জন্ম। তো আমি যে রাস্তা দিয়ে বিড়াল কাটে আমি আজ অব্দি মনে পড়ে না আমি কোনোদিনও দাঁড়িয়েছি, আমি অলওয়েজ সেই রাস্তার উপর দিয়েই গেছি। এক শালিক তো আমি রোজই দেখি এবং তাতে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি, হয়ও না। তো আমি এই ব্যাপারগুলোকে মানি না, বিকজ আমি সকাল থেকে উঠে রেগুলার একটা প্রসেসের মধ্যে থাকি, তাতে বাহ্যিক কোনো কিছু আমার উপর এফেক্ট করতে পারে না। স্টেবিলিটিটা ইম্পর্ট্যান্ট। আপনার কি মনে হয় এই যে এটাতে অনেকের মাইন্ড যাদের দুর্বল তাদের জীবনে বেশি এফেক্ট করে? তারা এটাকে, মানে আমি দেখেছি, মানে এটা এমনও ব্যক্তি যে খুব আর্জেন্ট কোনো একটা জায়গায় যাচ্ছি, আমার কোনো একটা ড্রাইভার বেড়াল কেটে দিল, খুব আর্জেন্ট আমাকে যেতে হবে, মানে টাইম অলরেডি শর্ট, ও দাঁড়িয়ে গেল। আলাম কেন দাঁড়িয়ে গেলে? বলে বেড়াল কেটে দিয়েছে। আলাম তাতে কি হয়েছে, চলো। ও বলছে না, কেউ আগে যাবে, যে দেখেনি সে যাবে, ঠিক আছে, যতক্ষণ না পেছনে কোনো গাড়ি ওইটাকে রাস্তাটাকে ক্রস করবে ও চালাবেই না গাড়ি। তো এইগুলো কি মনে হয় যে উইক মাইন্ডের জন্যই এগুলো, মানে এগুলো বেশি এফেক্ট করে? কুসংস্কার উইক মাইন্ড তো বটেই, তার সাথে সাথে যদি কারো মনে এরকম অবস্থা এসে থাকে, আমি বলবো তিনি তার ইষ্টকে জাস্ট স্মরণ করুন, 3 বার নাম জপ করুন। কারণ আমরা সমস্যায় পড়লে কাকে মনে করি? যারা সব থেকে আমাদের কাছের, মা অথবা বাবা, বা যদি আরও ক্লোজ কেউ বন্ধু থেকে থাকেন। তো যদি কেউ ঈশ্বরের সাথে কানেক্টেড থাকে তো তার কেবল সেই সময় তাকেই মনে করে এগিয়ে যাওয়া উচিত। আমি আজ অবধি বিড়াল যে রাস্তা দিয়ে কেটেছে আমি বরাবর সেই রাস্তা দিয়েই যাই, আমার কোনো আজ অবধি কোনো অসুবিধা হয়নি, না আমার গাড়িতে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এক্ষেত্রে আমি যদি আমার জীবনযাপন দিয়ে বলি, এটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ। আপনারা অবশ্যই এগোন, যান, কর্মক্ষেত্রে বিড়াল, আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন, বিড়ালও তার কর্মক্ষেত্রে যাচ্ছে, তাই না? তো সুতরাং এই বিষয়ে কোনো বাধা বা বিপত্তি আসবে না, এটুকু আমি বলতে পারি। রাইট। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ফিয়ার, FEAR, এর ডেফিনেশনই হচ্ছে ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। এই বিড়াল কেটে যাচ্ছে, আমার ভয় লাগছে যে সম্মুখে বিপদ, কিন্তু সে বিপদ নেই, ওটা একটা ফলস এভিডেন্স, আমার মনে হচ্ছে রিয়েল। রাইট, ঠিক আছে, এটা ফিয়ার নিজেই বলে যে ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল হচ্ছে ফিয়ার। আচ্ছা, আরেকটা তথ্যে আসবে এখন, আরেকটা জিনিস চলে খুব, সেটা হচ্ছে নিউমারোলজি। ঠিক আছে, এটা ডেফিনেটলি আমরা দেখেছি অনেক সেলিব্রিটি আছে তার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, ডেফিনেটলি নিউমারোলজির একটা পাওয়ার থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, মানে এই যে নিউমারোলজি, নেম চেঞ্জ, লোগো, এইটা কিভাবে একটা পজিটিভ এফেক্ট আনতে পারে একটা মানুষের জীবনে? প্রচণ্ডভাবে এফেক্টিভ নিউমারোলজি, কিন্তু এটি বেসিক্যালি ভ্যাদিক নয়, এটি ওয়েস্টার্ন কালচার। যদি এ সম্বন্ধে বেসিকটুকু জানতে হয় তাহলে
আমাদের সেই মিশরীয় সভ্যতা থেকে আরম্ভ করে ব্যাবিলন, সেই সময় থেকে চেলেডিয়ান প্রসেস একটা খুব বেশি তখন প্রচলিত ছিল। চেলেডিয়ান একটা একদম প্রিস্ট, তো তারা এই প্রসেসটির ওপর প্রচণ্ডভাবে গুরুত্ব দিয়েছিলেন এবং 1 থেকে 8 নম্বর অবধি ওনারা বলেছিলেন যে এই নাম্বাররা মানব জীবনে প্রভাব বিস্তার করে। ওরা 9 নম্বরটিকে খুব অসপিশিয়াস বলতেন, 9 অবশ্যইভাবে ওনারা খুব অসপিশিয়াস বলতেন। পরবর্তীতে পিথাগোরাস নামে একজন গ্রিক ম্যাথামেটিশিয়ান আরও বেশি রিসার্চ ওয়ার্ক করেন এবং পিথাগোরিয়াস পদ্ধতি বলে একটি পদ্ধতি আবিষ্কার করেন, যেটি 1 থেকে 9 অবধি তার নাম্বারের প্রত্যেকটিই বলেছেন যে মানব জীবনে প্রবলভাবে প্রভাব বিস্তার করে। এইবার এই যে নিউমেরোলজি করে আমরা কি কি পেতে পারি, তার লিমিটেশন কিন্তু কিছু আছে। আপনি নিউমেরোলজি করে সবটা করতে পারবেন না, কিন্তু নাম্বারের ভাইব্রেশন আপনি বুঝতে পারবেন। যেমন এখানে 2টি গ্রুপ আছে, একটি হচ্ছে 1, 2, 3, 9। এরা যদি আমরা একে গ্রুপ এ বলি তাহলে দে আর ফ্রেন্ডলি উইথ ইচ আদার। আর আরেকটি গ্রুপ যদি আমরা বলি সেটি হচ্ছে 4, 5, 6, 7, রাহু, বুধ, শনি, কেতু। এই 2টি গ্রুপ, এরা যে যা নিজেদের মধ্যে ফ্রেন্ডলি, অপরের জন্য ফ্রেন্ডলি নয়। এইটি কোনো বাচ্চা যে ডেটে জন্মাচ্ছে তার উপর বেস করে তার নামকরণ করা, অথবা আপনি অর্গানাইজেশনের নামকরণ করছেন, অথবা আপনি আপনার ফোন নাম্বারকে আপনার সাথে সিঙ্ক করছেন, অথবা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, এটি আমার লাইফে আমি দেখেছি করে, কারণ একটি সময় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আমি চেক করতাম, আমার তখন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, তো দেখতাম যে কোনোটাতে বেশি সুবিধা আসছে বা কোনোটাতে খুব কম অ্যাডভান্টেজ আসছে। তো সেক্ষেত্রে আমি যখন নাম্বারিংগুলো করে দেখি, তো সেক্ষেত্রেও আমি তার কিন্তু প্রভাব বুঝতে পারি। তো এইভাবে কিন্তু নিউমেরোলজি প্রবলভাবে কাজ করে এবং লোগো সিলেকশনের ক্ষেত্রে প্রবলভাবে কাজ করে। ওই যে আজকাল যে কটা মুভির নাম হচ্ছে, লোগো হচ্ছে, কোন মানুষের কীরকম লোগো হবে, অর্গানাইজেশনের কীরকম লোগো হবে, সেটিও কিন্তু ডিপেন্ড করছে সেই মানুষটার উপর যিনি কোম্পানি রান করছেন, তার ভাইব্রেশনটা খুব ইম্পর্টেন্ট। তো মেজর শেয়ার হোল্ডার কোম্পানি, তার উপরে অবশ্যই, কারণ তার ফোর্স তো মেন, তিনি চাইছেন যে অর্গানাইজেশনটাকে একটা জায়গায় নিয়ে যেতে, তার ফোর্স খুব বেশি ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস হচ্ছে এই নিউমেরোলজি, প্রত্যেকটা নাম্বার তো প্রত্যেকটা গ্রহকে রিপ্রেজেন্ট করে, যেরকম 1 সানকে রিপ্রেজেন্ট করছে, 2 মুনকে রিপ্রেজেন্ট করছে। তো এটাও কি নয় যে 1 যেরকম আমাদের পিতাকে রিপ্রেজেন্ট করে, 2 যেরকম আমাদের মাতাকে রিপ্রেজেন্ট করে। আমি নিউমেরোলজি করলাম, আমি অ্যাস্ট্রোলজি করলাম, আমি অনেক পাথর পড়লাম, কিন্তু আমি আবার মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখলাম না, তাদেরকে কষ্ট দিলাম, তাদের জীবনে কষ্ট আনলাম। মানে আমি হয়তো নিজের পরিচর্যা করছি স্টোন পড়ে কিংবা অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি নিচ্ছি অ্যাজ পার মাই হরোস্কোপ, কিন্তু প্যারেন্টাল যারা আমাদের মানুষ করেছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলাম না, তাহলে কি ওই স্টোন কাজ করবে? সেটি খুব সাময়িক। যদি আমি কোনো কর্মই না করি, শুধুই যদি স্টোন পড়ি আর প্রোটেকশন নিই, সেটি কিন্তু খুব সাময়িক আপনার জীবনে এফেক্ট দেবে। আপনার কর্ম ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভাবে রিলেশনশিপ ইম্পর্ট্যান্ট, আপনি কার জন্য কতটা কাজে লাগছেন, অসময়ে কারো পাশে দাঁড়াতে পারছেন কিনা, প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট। কারোর চন্দ্র যদি খুব খারাপ হয় হরোস্কোপে, আমি একদম আপনার মেইন টপিকে আসি, কারোর চন্দ্র খুব খারাপ, সে কি তার মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো করলে চন্দ্রর ইমপ্রুভমেন্ট হতে পারে? অবশ্যই মায়ের সাথে সম্পর্ক, তার থেকেও বয়স্ক মহিলাদের সাথে সম্পর্ক যদি তিনি ভালো রাখেন, মানে মায়ের মতন যাদের মাতৃ সম্বন্ধীয় যদি সম্বন্ধ তিনি ভালো রাখেন, তাদেরকে দান ধ্যান করেন, এরকম যদি কোনো দুস্থ কেউ থেকে থাকেন, তো তাদেরকে যদি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, তো এতে কিন্তু উনি ব্লেসিংস পাবেন, অবশ্যই পাবেন। এবং তার হরোস্কোপে যতই খারাপ অবস্থা থাক চন্দ্রের, সেটা কিন্তু একটা স্টেবল জায়গায় চলে যাবে। তো এরকমভাবে গ্রহের প্রভাবের সঙ্গে এবং দশা, অন্তর্দশা, এই যে ট্রানজিট হচ্ছে, এই যে অনেকে বলে যে শনির 19 বছরের যে মহাদশা, আমি বারবার শনিতে ফেরত আসছি, কিংবা রাহুর যে মহাদশা চলে, এইখানে অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তারা বলে যে এবার 19টা বছর আপনার যাবজ্জীবন,
আপনি কিছু করতে পারবেন না, মানে 20 বছর যেরকম যাবজ্জীবন হয় 19 বছরে কিচ্ছু করতে পারবেন না, শনির মহাদশা চলছে, আপনার জীবন শেষ, আপনি এটা পড়ুন, ওটা পড়ুন, সেটা পড়ুন। এইটাকে আপনি কিভাবে অ্যানালিসিস করবেন এই জিনিসগুলোকে? প্রথমত একটি জিনিস বুঝতে হবে, 9টা গ্রহ যখন আমাদের হরোস্কোপে আছে এবং আমরা যখন জন্মাচ্ছি একটা দিনে জন্মাচ্ছি, কোনো একটা বারে, কোনো একটা ডেটে, কোনো একটা তিথিতে, কোনো একটা নক্ষত্রে এবং পূর্ণিমা বা অমাবস্যায়, রাইট। তাহলে এতগুলো জিনিস ইম্পর্টেন্ট, এগুলো কনস্ট্যান্ট হয়ে গেল, হ্যাঁ ওটা চেঞ্জ হবে না, না, এতগুলো জিনিস তার প্রভাব বিস্তার করছে, বারও তার মতো প্রভাব বিস্তার করছে, নাম্বারও করছে, তিথিও করছে, নক্ষত্রও করছে। তারপর আসি এবার হরোস্কোপে গ্রহের পজিশন। তাহলে সেখানেও একটি গ্রহ কখনোই ইম্পর্টেন্ট নয়। হরোস্কোপে যেটি সবথেকে বেশি বিচার্য বা যেটা মেন পজিশন হচ্ছে লগ্ন। লগ্ন যার বেশি বলবান, সে যতই পড়ুক না কেন আবার সে উঠে দাঁড়াবে। ঠিক তেমনই আমাদের শরীরে যদি আমাদের ব্রেন থেকে যদি কোনো সিগন্যাল না পাই, আমাদের হাত নড়ছে তখনই যখন তো আমরা একটা সিগন্যাল দিচ্ছি, ভাবতে পারছি, কোনো ডিসিশন নিতে পারছি, চোখ দিয়ে দেখতে পাচ্ছি, মাথা মুভ করছি, সবটাই তো একটা সিগন্যাল আসছে, তাই বলি। ঠিক তেমনই শুধু একটি বিষয়ে ইম্পর্টেন্ট নয়, শনি কিন্তু আমার কাছে গুরুত্বহীন, কারণ আমি প্রথম থেকে শনিকে কোনোভাবেই মানি না এবং তাকে গুরুত্বও দিতে চাই না। কারণ শাস্ত্রে পঞ্চদেবতা তো শিব, শক্তি, বিষ্ণু, গণেশ এবং সূর্য। আপনি একটু আগে বলছিলেন যে রাবণ শনিকে কত মাসের জন্য, হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে মানুষ শনি পুজো করে যাচ্ছেন বা করছেন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, অ্যাকচুয়ালি এই প্রচলনটা ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, শনির মানুষজন পুজো করছেন, শনির প্রীতি লাভ করার জন্যে উপোস করছেন এবং শনির মন্দিরে গিয়ে সর্ষের তেল দিচ্ছেন। তো শনির ব্রহ্মবৈবর্ত পুরাণে যেটা বলছে যে শনি যখন ধ্যান করছেন সেই অবস্থায় ওনার সহধর্মিণী স্ত্রী ওনার পাশ থেকে যাচ্ছিলেন এবং শনি সেটিকে কোনোভাবে উপেক্ষা করেন বা দেখতে পান না। তো সেই বিষয়ে কুপিত হয়ে সেই ধামিনী, তার সহধর্মিণী, তাকে অভিশাপ দেন যে তুমি এরপর থেকে যেদিকেই তাকাবে সেদিকটি ধ্বংস হবে। তাহলে মানুষকে এটা বুঝতে হবে যে শনির পুজো যদি করে আমরা ডিরেক্ট দৃষ্টি দিয়ে তাকে যদি পুজোটা করছি, তাহলে তার ভালো স্বাস্থ্য তো বলছে না, নাম্বার 1। নাম্বার 2, শনি যদি এতটাই পাওয়ারফুল হতো, স্বয়ং রাবণ তার ওপর তাকে নিজের পায়ের কাছে রাখতেন এবং তাকে 6 মাসের থেকে বেশি বন্দি করে রেখে দিয়েছিলেন। তিনি নিজেকে ছাড়াতে পারেননি রাবণের ওই বন্দি অবস্থা থেকে। তখন হনুমানজিকে যেতে হয়েছিল, তবেই গিয়ে তার সাহায্যে তিনি মুক্তি পান। তাহলে মানুষকে বুঝতে হবে যে শনি যদি এতটাই পাওয়ারফুল হতো তাহলে কিন্তু সে সমস্যা মুক্ত এমনি হতে পারত, নিজেকেই করতে পারতো, করতে পারেনি। তাই মানুষের এই জায়গায় বোঝা উচিত, প্রকৃত নলেজটা অ্যাটলিস্ট বুঝে সেইভাবে তার পূজা অর্চনা করা উচিত। তো আপনি যেটা বলছিলেন, সেটা যে অ্যানালিসিসটা করছিলেন, সেটা একটু যদি আমাদের সঙ্গে সম্পূর্ণ করেন, যে এই দশা অন্তর্দশা যেটা বোঝাচ্ছিলেন। হ্যাঁ, দশা অন্তর্দশার ক্ষেত্রে আমি ওই যে বললাম যে প্রত্যেকটি মানুষ আমরা একটা তিথি, নক্ষত্র, দিন, বার এর উপর জন্মগ্রহণ করছি এবং তারপরে আমাদের গ্রহের অবস্থান 12টি রাশিতে এক একটা যে যার মতো করে প্লেসমেন্ট নিয়ে আছেন। এবার আমরা যদি শুধু শনিকে গুরুত্ব দিই, আমরা যদি রবিকে গুরুত্ব না দিই, তাহলে কি আমার জীবনে যশ সম্মান লাভ হবে? আমি কি রোগমুক্তি পাবো? রবি থেকে আমরা কি পেতে পারি? রোগ মুক্তি, কারণ সেটি একটি হট গরম প্ল্যানেট। তাহলে জীবাণু বা এই যে কোনো জায়গাকে যদি জীবাণু মুক্ত করতে হয় বা নাশ করতে হয়, আমরা কি করি? হিট ট্রিটমেন্ট। তাহলে রবি সেই বিষয়টির উপর প্রবলভাবে, যার রবি ভালো তার রোগ নিবারণ ক্ষমতা খুব বেশি, এবং ডক্টরের ক্ষেত্রেও যদি কোনো ডক্টরের রবি খুব ভালো থাকে তার কাছে গেলে আপনার রোগ খুব তাড়াতাড়ি সারবে। ঠিক তেমনই বুধ আপনাকে বিজনেস, ডিসিশন মেকিং, পাবলিক রিলেশনশিপ এই বিষয়ে আপনাকে কমিউনিকেশন। চন্দ্র আপনার ইমোশনাল ব্যালেন্স দেবে। মঙ্গল আপনার কারেজ দেবে, লড়ার ক্ষমতা দেবে, মানসিকতা দেবে। ঠিক আছে, বৃহস্পতি আপনার নলেজ দেবে, জ্ঞান দেবে। এবার আপনি এর প্রত্যেকটির একটিকেও উপেক্ষা করতে পারবেন না। তাহলে শুধুই কোনো একটি বিষয় বা কোনো একটি গ্রহ কিন্তু বিষয়বস্তু নয়, মূল বিষয়টা হচ্ছে সর্বত্র মিলিয়ে আমার একটি রেজাল্ট। এই যে 29 তারিখে শনির একটা ট্রানজিট হচ্ছে এখন, যেটা নিয়ে আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে দেখছি। 29 তারিখে শনি কুম্ভ থেকে বেরিয়ে
পাইসেসে যাচ্ছে, এই যে একটা ট্রানজিট হচ্ছে, এবং তাহলে কুম্ভের শুরু হচ্ছে লাস্ট 2.5 বছর ফর শরীর সাড়ে সাথে, এবং ট্রানজিট হচ্ছে। এটাকে অনেকে বলছে যে কুম্ভ রাশির জন্যে এটা নাকি সর্বোচ্চময় সময়। তা প্রচুর কুম্ভ রাশির জাতক আছে যারা আমাদের ভিডিও দেখছে, তারা অনেকে সর্ষের তেল কিনে এনেছে, ঠিক আছে, এবং 29 তারিখের রাত্রিরে সর্ষের তেল নাকে লাগিয়ে তারা ঘুমাবে, কারণ তাদের মনে হবে যে নেক্সট 2.5 বছর আমার তো কিছু করার নেই, আমি তো কোটিপতি হয়ে যাচ্ছি এবং শনি আসছে। হ্যাঁ, তো এইটা নিয়ে আপনি কি বলতে চাইবেন? প্রথমত বলবো যে শনি প্রত্যেক 2.5 বছর অন্তর অন্তরই তার ট্রানজিট চেঞ্জ করছে। এবার আপনারা যদি এই শনির অবস্থানের উপর বেস করে কোনো কর্ম না করেন বা বসে থাকেন, তাহলে আপনাকে সারা জীবন বসেই থাকতে হবে। তাহলে বেটার হচ্ছে যে আপনি অবশ্যই কর্ম করুন। শনির পিরিয়ডটা ইম্পর্টেন্ট নয়, শনির পিরিয়ডে আপনি কতটা এফর্ট দিচ্ছেন, কতটা নিজেকে তৈরি করছেন, সেটা বেশি ইম্পর্টেন্ট। তাই এই বিষয়ে আরও বেশি কর্মপ্রবণ হন, আরও বেশি সমাজের প্রতি বা লোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এর পরবর্তী এফেক্ট অনেক বেশি ভালো হবে। আর ভারতবর্ষের জন্য কীরকম 2025? ভারতবর্ষের জন্য 2025 সব কিছু মিলিয়ে মিশিয়েই থাকবে, কারণ এটি আমাদের যদি অ্যাজ পার নিউমেরোলজি দেখি 2025 2 + 2 + 5 তাহলে 7 and 9, তাহলে টোটাল 9 দাঁড়াচ্ছে। মঙ্গলের ইয়ারে বেশ কিছু আমরা যেটা জানি যে ক্ষমতা দেখানোর বা লিডারশিপ দেখানোর একটা প্রবল প্রতিপত্তি থাকে, এবং কনজুগাল লাইফের ক্ষেত্রে আরও বেশি সমস্যা, ভাই বোনদের সাথে একটা সমস্যা, যদি আমি ওভারঅল বলি, ঠিক আছে, এটা অবশ্যই চার্ট টু চার্ট ভ্যারি করবে, বাট ওভারঅল যদি বলি এই একটা ইন্টেন্সিটি থাকবে। তো এই যে আমরা অনেকগুলো টপিকের ওপর চর্চা করলাম, এবং আজকে একটা বিষয় যেটা না চর্চা করলে কিন্তু আমাদের এই পডকাস্টটা ইনকমপ্লিট থাকবে, সেটা হচ্ছে এই মানসিকতা টুয়ার্ডস অ্যাস্ট্রোলজি, টুয়ার্ডস স্টোন। অনেকে বলেন যে স্টোন পড়ে নাও, ভাগ্য তোমার ঘুরে যাবে। সেটা খারাপ নয়, স্টোন পড়লে একটা পজিটিভ এনার্জি আসবে এবং সেখান থেকে তুমি অ্যাক্টিভলি কাজ করতে পারবে, কিন্তু আলটিমেট তো কর্ম, কাজ তো আপনাকে করতে হবে। কোনো স্টোন পড়ে যদি আপনি সর্ষের তেল কিনে ঘুমিয়ে পড়েন তাহলে তো কাজ হবে না, ঠিক আছে। এই যে মানে একটা মিথ মানুষের মধ্যে চলে যে আজকে আমি অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম এবং ইমিডিয়েটলি উনি আমাকে একটা স্টোন বললেন, আমি পড়ে নিলাম, কাল থেকে কিন্তু আমার সব জীবন চেঞ্জ হয়ে যাবে। এটা তো একটা মিথ। আপনি অনেককে অ্যাস্ট্রোলজি করেন, আপনার কাছে প্রচুর মানুষে আসে, তারাও এটাই এক্সপেক্ট করে যে আজকেই স্টোন পড়ে নিলাম, কালকেই আমার জীবন বদলে যাবে। এই মানসিকতাটাকে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন, কি বলবেন? একটা জিনিস বুঝতে হবে, আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে বেরোই, যখন হেঁটে যাই তখন আমাদের সিগন্যালের খুব একটা দরকার পড়ে না, কিন্তু যখন আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি তো আমরা দেখতে পাই কি সিগন্যাল, রেড লাইট, গ্রিন লাইট। তো প্রত্যেকটার কিন্তু এক একটা সিগন্যাল আছে। রেড লাইট আমাদের কি বলছে যে ওয়েট করে যাও, একটু দাঁড়িয়ে যাও। গ্রিন লাইট মানে আমরা যেতে পারি, এগোনোর সিগন্যাল পাচ্ছি। অ্যাস্ট্রোলজি ঠিক এই বিষয়টার উপরই হেল্প করে। আপনি একটা সিগন্যাল পাবেন, আপনি একটা ইনটিউশন পাবেন। এবার কেউ কেউ পাবেন, কেউ কেউ পাবেন না। তাহলে আমরা যখন সমস্যায় থাকি তাহলে আমরা কার কাছে গিয়ে হেল্প নিই? মা অথবা বাবা, বা কাছের কোনো বন্ধু বা কাছের মানুষ। তো সেখান থেকে আমরা একটা অ্যান্সার পাওয়ার চেষ্টা করি যে আমরা এই ডিসিশন নিতে যাচ্ছি, এটা কি ঠিক হতে পারে? তাদের থেকে একটা গাইডেন্স পাই, ভালো হোক বা যাই হোক, একটা গাইডেন্স তো পাই। অনেক ক্ষেত্রে মানুষ নিজের ডিসিশন নিতে পারে না, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই গাইডেন্সের জন্য সাথে কাউকে পাচ্ছি। ঠিক তেমনই অ্যাস্ট্রোলজিও তাই, আপনাকে একটা ইনটিউশন দেয়। আপনি যদি 10টা রাস্তার মধ্যে আপনি যদি ঠিক রাস্তা চুজ করেন তাহলেই তো কি আপনি আপনার ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবেন। আর আপনি যদি একটা ভুল রাস্তা চুজ করেন তাহলে আপনার ডেস্টিনেশনটা অনেক ঘুরে গিয়ে অনেক জীবনের সময় কিন্তু অতিবাহিত হয়ে যাবে। তো এইভাবেই অ্যাস্ট্রোলজি কিন্তু হেল্প করে। এবং অ্যাস্ট্রোলজি আরেকটা জিনিসও করে যেটা আমার পার্সোনালি মনে হয়, আপনাকে ডেস্টিনেশনটা আইডেন্টিফাই করে দেয়। কেন অনেক ব্যক্তি আছেন যে বাড়ি থেকে বেরোচ্ছেন, জানেন না কোথায় যাবেন, ঘুরেই যাচ্ছে,
বারবার ঘুরে যাচ্ছে। একদমই তো তাই। অ্যাস্ট্রোলজি আপনাকে বলে দিতে পারে যে আপনার এটা কেরিয়ার হতে পারে, এই দিকে আপনার গেলে আপনার ভালো হবে। তাহলে আপনি একটা অ্যাড্রেস পেয়ে গেলেন, এবার আপনি রওনা দিন, আজ নয়তো কাল আপনি পৌঁছাবেন। একদমই তাই। আচ্ছা, এই বিষয়ে আরেকটাও আপনাকে প্রশ্ন আমার আছে, প্রশ্ন অনেক আছে, ঠিক আছে, অত তাড়াতাড়ি আপনাকে ছাড়ছি না। সেটা হচ্ছে 2014 পর আমরা দেখেছি একটা ভারতবর্ষে স্টার্ট আপ ওয়েভ এসছে, প্রচুর কোম্পানি হয়েছে অ্যাজ এ স্টার্ট আপ, কিন্তু 95% কোম্পানি দাঁড়াতে পারেনি, স্ট্যান্ড আউট করতে পারেনি। তো অ্যাস্ট্রোলজিতে কিংবা অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার এই যে কোম্পানির লোগো, ব্র্যান্ডিং, পজিশনিং, এইটার উপর আপনি কি ইনপুটস দেবেন? এটা কি পসিবল অ্যাস্ট্রোলজি দিয়ে এদের রেমেডি করা? যে সমস্ত মানুষ নতুন ব্র্যান্ডিং করছেন বা কোম্পানির নেম সিলেক্ট করছেন, প্রথমত এই বিষয়ে মেন খেয়াল রাখা উচিত যে নাম সিলেকশনটা খুব বড় একটা ইম্পর্ট্যান্ট। নামে কতবার আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন হচ্ছে, ঠিক আছে। সাপোজ যদি আমরা উইপ্রো, ইনফোসিস বা বিভিন্ন, আমি যদি আমার অর্গানাইজেশনটারও নাম বলি নবতারা, এই যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা কতটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে এটা যেমন ইম্পর্ট্যান্ট। কি লোগো সিলেক্ট করছি, সেই লোগোটা কি রিপ্রেজেন্ট করছে, আমার কোম্পানিকে স্পেসিফিকভাবে রিপ্রেজেন্ট করছে কি না, লোগোর এজেসগুলো শার্প কি না, এবং লোগোটার ভাইব্রেশন আছে কি না, এবং লোগোটি যে কালারের আমি করছি, এত কিছু ইম্পর্ট্যান্ট। তার উপর বেস করে কিন্তু একটা কোম্পানির তার অরা, তার এক্সপ্যানশন ডিপেন্ড করে। এই বিষয়ে আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি। যদি আমরা মার্সিডিজ বেঞ্চ, একটি বিশাল কার কোম্পানি, তো সেই বিষয়ে যদি আমরা দেখি, একটি রিং, একটি সার্কেল, তার মধ্যে 3টি দাগ। সার্কেলটি ডিফাইন করছে হচ্ছে ইনফিনিটি, এবং 3টি যে ট্রায়াঙ্গেলের মতো 3টি দাগ আছে, সেটি যেটি স্ট্রেট আছে সেটি অ্যাম্বিশনকে ডিনোট করছে, এবং সেটি স্ট্রেট ভিশন, তার স্ট্রেট, এবং তারা এইটিকে রিপ্রেজেন্ট করছে। আমরা যদি আউডি, আরেকটি বিখ্যাত গাড়ির কোম্পানি, সেটিকে দেখি, সেটিও কিন্তু রিং কিন্তু ইন্ডিকেট করছে ইনফিনিটি, এবং 4টে তাদের রিং, তার মানে তারা 4টে পার্টনার, সেটিকে ইন্ডিকেট করছে, এবং দে আর কানেক্টেড উইথ ইচ আদার। এবার যদি আমরা এলআইসির ক্ষেত্রে দেখি, এলআইসির একটি প্রদীপ, যেটিকে 2টি হাত দিয়ে তারা প্রোটেকশন দিচ্ছে, ইটস আ সিম্বল অফ প্রোটেকশন। আমরা যদি উইপ্রোর লোগো দেখি, উইপ্রোর আগে একটি কালারফুল ফুল ছিল, তো সেটি এখন দেখবেন যে অনেকগুলো ডট, ছোট ছোট ডট হয়ে বড় ডট হয়ে আসছে, এবং সেটি রাউন্ড ওয়াইজ কানেক্টেড। এটি ইন্ডিকেট করছে কানেক্টিভিটি উইথ দ্য পিপল। ওকে, আমরা যদি ইনফোসিস আরও দেখতে পারি, এখনও প্রচুর কোম্পানি আছে, বললে শেষ হবে না। আমরা যদি ইনফোসিসকে দেখি, দেখবেন ইন এবং ফোসিসটা কানেক্টেড, টুয়ার্ডস দেয়ার কনজিউমার এমপ্লয়ি। আমরা যদি ফেরারি দেখি, ফেরারির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ঘোড়ার সিম্বল, একটি ঘোড়া, তার মানে ওটা আমাদের হাই এনার্জি, হাই ইন্টেন্সিটি, এফিসিয়েন্সি। আমরা যদি রোলেক্স ঘড়ির কোম্পানি দেখি, রোলেক্সের ক্ষেত্রে দেখব আমরা এরকম 5টি এটি মুকুটের মতো একটি লোগো, মুকুট হচ্ছে একটা সৌর্য, বীর্যের প্রতীক। তো সেরকম মানে আপনি লোগো সিলেকশন যেভাবে করবেন, আপনার অরা, আপনার বিজনেসের নাম, ভাইব্রেশন সেইভাবে যাবে। ইভেন আমি এগুলো দেখে আমি আমার নিজেরও যে লোগো সিলেক্ট করেছি নবতারা, যেমন নাম ঠিক তেমনই কিন্তু বেস করে নবতারা যদি বলেন, এর তো ফাউন্ডার আমি, তাহলে এটিকে আমি দিয়েছি একটি সূর্য। আমার এর আগের লোগো আলাদা ছিল, কিন্তু রিসেন্ট আমি যেটি করেছি সেটি হচ্ছে একটি সূর্য। সেই সূর্যটি কিন্তু রিপ্রেজেন্ট করছে আমার একটি পাওয়ার, তেজ। এবং যদি দেখেন আমিও সিংহ লগ্নের, যদি আপনি অ্যাস্ট্রোলজি নিয়ে আপনি কোয়েশ্চেন করছিলেন, আমি নিজে সিংহ লগ্নের, তো সেই জন্য লোগোর ওপর তার একটা রিপ্রেজেন্ট আছে। এবং তার থেকেও যদি দেখেন আমার লোগোটি একটি সুদর্শন চক্রের মতো, যেটি সমস্ত নেগেটিভ এনার্জিকে কাট অফ করতে পারে, যেটা আপনার কর্ম আর কি, আপনি সেটাই করছেন, সব নেগেটিভ এনার্জি মানুষের জীবন থেকে আপনি সরাচ্ছেন। হ্যাঁ, এবং এর এজেসগুলো যদি আপনি দেখেন, একদম কোনোটাই কিন্তু শার্প এজেস নয়, এবং এটি কিন্তু কুণ্ডলিনী শক্তি, তার
যে 3.5 প্যাচ যেটি থাকে সেটি কিন্তু আমার এখানে সেরকমভাবেই করা। তো লোগোটি হচ্ছে আমার অর্গানাইজেশন, আমার স্ট্রেংথ সেটিকে ডিনোট করছে এবং আপনাদের প্রত্যেকে সেরকমভাবেই লোগো সিলেক্ট করা উচিত। তার মানে আপনি এটা বলতে চাইছেন, এবং অনেকে এটা বিশ্বাস করে, যে এই লোগোগুলো বাই ডিফল্ট হয়েছে, কিন্তু এর মধ্যেও একটা সায়েন্স আছে, অবশ্যই এর মধ্যেও একটা অ্যাস্ট্রোলজি আছে। তাই জন্যেই এরা ওয়ান অফ দ্য টপ কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড। অনেকে স্ট্রাগল করছে, এদেরও জীবনে স্ট্রাগল আছে। এই না যে লোগো করে দেওয়া মানে সব স্ট্রাগল চলে গেল, না, আপস অ্যান্ড ডাউনস থাকবে, ইজ এ পার্ট অফ লাইফ। কিন্তু there is a possibility that you will reach the peak. ভাইব্রেশন ইম্পর্টেন্ট। আপনি আপনার ইন্ডাস্ট্রিতে আপনি একটা প্রিডমিনেন্ট নেম তৈরি করতে পারবেন, এটাই ইম্পর্টেন্ট। আমরা তো শুনলাম আপনার থেকে যে লোগোর কি ইম্পর্টেন্স, কিন্তু আজকের প্রজন্ম যারা, এটা তো এখন অলরেডি জেন আলফা জন্ম নিয়েছে। আগেকার দিনে তো আমাদের জীবনে রামকৃষ্ণ যেরকম একজন গুরু ছিলেন, বিবেকানন্দের উনি মানতেন, একটা গুরুর একটা অবদান থাকতো। আজকের প্রজন্মের কাছে যারা এই স্টার্ট আপ ওয়েবে আছে, তাদের কাছে কি গুরুর ইম্পর্টেন্স কি আছে না আছে আমি জানি না। আপনার থেকে জানতে চাইব, একটি মানুষের কি একাধিক গুরু থাকা যেতে পারে, একাধিক গুরু হতে পারে? এক্ষেত্রে অবশ্যই আমরা, আপনি যে এক্সাম্পলটা নিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, আমরা যদি তার জীবনীতে দেখি, গদাধর চট্টোপাধ্যায় ওনার বাল্যকালের নাম ছিল। তো উনি যখন ওনার স্পিরিচুয়াল জার্নি শুরু করেছিলেন, যখন এই পথে তিনি এগোলেন, তো তার জীবনের প্রথম গুরু ছিল হচ্ছে যোগেশ্বরী মা, যিনি তাকে সর্বতোভাবে তন্ত্র শিক্ষা দান করেছেন এবং কুমারী পূজা কিভাবে করতে হয় সে বিষয়ে তাকে সম্যক জ্ঞান প্রদান করেছেন। এবং যোগেশ্বরী মা পরবর্তীতে বুঝতে পারেন যে রামকৃষ্ণ ঠাকুর কিন্তু সাধারণ ব্যক্তি নন, সেই জন্য পরবর্তীতে তিনি তাকে 64 তন্ত্রের যে পদ্ধতি সেটিকেও শিখিয়েছেন এবং পঞ্চমকারে, তন্ত্রের একটি বিশেষ পদ্ধতি পঞ্চমকার, সেই পদ্ধতিতেও কিন্তু শ্রীরামকৃষ্ণ ঠাকুর উনি এগিয়েছেন, করেছেন। কিন্তু ওনার জীবনী এবং বিশেষ কজনের লেখা থেকে জানা যায় যে শেষের দুটি, মুদ্রা এবং মৈথুন, তন্ত্রের তো 5টি আছে, মৎস্য, মাছ, মুদ্রা এবং মৈথুন, তো লাস্টের দুটি কিন্তু তিনি তিনি চিন্তনের মাধ্যমেই কিন্তু কমপ্লিট করেছিলেন। তো তার পরবর্তী গুরু যিনি ছিলেন, তিনি ছিলেন তোতাপুরী, এবং তিনি কিন্তু অদ্বৈত ব্রহ্মবাদ, তিনি কিন্তু ঈশ্বরের আকৃতিকে বিশ্বাস করতেন না, উনি কিন্তু নিরাকার ব্রহ্মকেই বিশ্বাস করতেন। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ ঠাকুর স্বয়ং তার দুটি গুরু এবং একাধিক গুরু থাকা যেতেই পারে। এবং আরেকটি বড় ব্যক্তিত্ব যার নাম না নিলেই নয়, শ্রী নিগমানন্দ সরস্বতী, নিগমানন্দ পরমহংস। তো তার ক্ষেত্রেও যদি আমরা দেখতে যাই, সেখানেও কিন্তু তার গুরু পরম্পরা শুরু হয়েছিল। তারও একটি বিখ্যাত স্টোরি, সেটি তার গুরু পরম্পরা শুরু হয়েছিল কিন্তু আমাদের বামাখ্যাপা থেকে। তো তার পরবর্তীতে তিনি আবার বামাখ্যাপা, পরবর্তীকে আবার উনি বোঝান যে পরবর্তী গুরুর জন্য তোমাকে আরেকটি জায়গায় যেতে হবে। তো এই কোনো গুরু কাউকে আটকে রাখেন না। আপনাকে বুঝতে হবে, কোনো গুরু যদি আপনাকে আটকে রাখতে চাইছে, তাহলে সেখান থেকে আপনার গ্রোথ বা ইমপ্রুভমেন্ট কিন্তু হবে না। তো তাই গুরু শিক্ষা ইম্পর্টেন্ট, গুরু দীক্ষা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। কিন্তু আজকের প্রজন্ম তো এটা মানছে না। ওরা তো একটা গুরুই বানিয়ে ফেলেছে, ইউনিভার্সাল গুরু, সেটা হচ্ছে গুগল। ওর থেকে বড় গুরু আর কিছু নেই। রাহুর দশা, শনির দশা, যাই দশাই হোক, কিংবা জীবনের যে কোনো আদর্শ হোক, ওরা একটাই জিনিস জানে, যে কি করে আমি গুগলের মাধ্যমে জানবো যে কি হতে পারে এটা। সেটাও যেমন আছে, তেমন আরেকটি কথা বলে রাখি, খুব ইম্পর্ট্যান্ট। সেটি হলো গুরু কেন ইম্পর্ট্যান্ট। আমরা তো বই দেখেও মন্ত্র নিতে পারি, আমরা তো বই দেখে অনেক কিছু শিখতে পারি, কিন্তু গুরু কেন ইম্পর্ট্যান্ট, এই যে মন্ত্র, এগুলো হচ্ছে প্রকৃতভাবে এক একটি ভাইব্রেশন, এক একটি বীজ। তাহলে আমি যদি স্ট্রং হই, তাহলে আমি যখন বইটিকে পড়ব, আমার চিন্তা শক্তি আলাদা, আমার নিউরন, আমার ইন্টেন্সিটি, আমার ইন্টেলেকচুয়ালিটি একরকমভাবে আমার অ্যাকসেপ্টেন্স হবে। এবং আমি যদি উইক হই, তাহলে ঠিক তেমনইভাবে আমার অ্যাকসেপ্টেন্সটা হবে। তাহলে গুরু কেন দীক্ষার প্রয়োজন বারবার বুঝতে হবে। বই থেকে পড়লে আমরা আমাদের নিজের ভাইব্রেশন দিয়ে জার্নিটাকে শুরু করলাম, কিন্তু যখনই কোনো গুরু, প্রকৃত গুরু,
যিনি মন্ত্রটিকে বারবার জপ করেছেন তার থেকে যদি আমরা নিই, তাহলে আমরা সেই মন্ত্রটার ইনিশিয়াল লেভেলে তার এনার্জিটাকেও সাথে পাচ্ছি। এতে কিন্তু আমাদের মন্ত্রের সিদ্ধিলাভ বলুন, মন্ত্রের অ্যাকসেপ্টেন্স বলুন, বা মন্ত্রের ভাইব্রেশন বলুন, অনেক বেশি অংশে বেড়ে যায়। আরেকটা বিষয় আমার মনে হয় পার্সোনালি, যে গুরু খালি নলেজ দেওয়ার জন্য নয়, গুরু দরকার হচ্ছে ইন্টারপ্রিটেশন করে দেওয়ার। নলেজটা তোমার জন্যে কিভাবে, কি সঠিকভাবে ইউটিলাইজ করা যেতে পারে, কিংবা যে বীজ মন্ত্রের আপনি কথা বলছেন, এটা তোমার জন্যে কিভাবে এটা ইউটিলাইজড হতে পারে, এর জন্য কিন্তু গুরুর দরকার প্রচণ্ডভাবে। যেটা কিন্তু আমাদের মডার্ন গুরু, যেটা স্টুডেন্টরা মনে করে হচ্ছে গুগল, সে কিন্তু সে ইনফরমেশন দেবে, সে নলেজ দিতে পারে, কিন্তু ইন্টারপ্রিটেশন করতে পারবে না। তার একটা লিমিটেশন আছে, কারণ সে কোথায় আছে কেউ জানে না। এবং আপনার যে সঠিক গুরু হবেন, সে তো আপনার কাছে থেকে আপনাকে অ্যানালিসিস করে আপনার জন্য কোনটা বেটার হবে সেটা তো করবে। আমার মনে হয় এটাই একটা ওয়ে আউট, ওয়ে ফরওয়ার্ড। অবশ্যই। একটা বিষয়, মাস দুয়েক আগে আমি একটা প্রত্যন্ত গ্রামে গেছিলাম পশ্চিমবঙ্গে, যেহেতু আমি ক্যারিয়ার কাউন্সেলিং করি, এবং হঠাৎ একটা মেয়ে আমাকে বলল একটা ক্যারিয়ার অপশন, যোগিনী সাধনা। তো এইটা আউট অফ মাই সিলেবাস। তো আমি তাকে বললাম যে আই উইল গেট ব্যাক। কেন ও আমাকে বললো যে এরকম প্রফেশন আছে, আমি এটা হতে চাই। ঠিক আছে, তো আই ওয়াজ নট এক্সপেক্টিং দ্যাট থিং। এরকম প্রশ্ন, এরকম ক্যারিয়ার অপশন আমার কাছে কেউ আজ পর্যন্ত চায়নি। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স কী। নিশ্চয়ই এগুলো আছে। তারপরে আমি রিসার্চ করে দেখলাম প্রচুর এরকম অপশান সোশ্যাল মিডিয়াতে, এরকম অনেক রিল ভাইরাল হচ্ছে ক্যারিয়ার অপশান, এবং অনেককে আকর্ষিত করছে যে মনে হচ্ছে যে এটাই একটা ক্যারিয়ার। তো এইগুলো কি অ্যাকচুয়ালি, আপনি এটা নিয়ে একটু আমাকে এনলাইটেন করুন, দর্শককেও এনলাইটেন করুন। এটা নিয়ে কি সত্যি কোনো ক্যারিয়ার তৈরি করা যায়? প্রথমত এইটি আমিও প্রথমবার শুনলাম যে যোগিনী সাধনা বা ডাকিনী সাধনা বা পিশাচ সাধনা করেও কেউ যদি কেরিয়ার করার কথা ভাবছেন কিনা। তো এই বিষয়ে বলি, তন্ত্রে 64 যোগিনীর কথা বলা হয়েছে। 64 যোগিনী কারা? মায়ের যারা ছায়াসঙ্গী, যারা মায়ের বলতে পারি কর্মচারী বা কাজ করেন। এবার আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কর্মচারীর কাছে গিয়ে তার সলিউশন খুঁজবেন, নাকি না ডিরেক্ট মা যার সান্নিধ্যে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান পেতে পারেন, বা ইউনিভার্সের সাথে কানেক্টেড হলে তবেই তো গিয়ে আপনি আপনার উপলব্ধি সেই বিষয়টিতে জায়গায় গিয়ে পৌঁছাবে। তো তেমনইভাবে আপনাকে বুঝতে হবে এই যে 64 যোগিনী, তার মধ্যে ডাকিনী, শাকিনী, যোগিনী, বহু নাম আছে, তাদের বিভিন্ন রকমের পদ্ধতি আছে। ঠিক আছে, কোনো পদ্ধতি সৎ উপায় নয়। আমি আবারও বলেছিলাম যে তন্ত্রের 2 রকম পদ্ধতি আছে, একটি ঊর্ধ্বতন্ত্র, একটি অধতন্ত্র। ঊর্ধ্বতন্ত্রের ক্ষেত্রে যেগুলো আমরা প্র্যাকটিস করি, যেগুলো শঙ্করাচার্য পরম্পরায়, শঙ্করাপন্থী পরম্পরায়, এবং অধতন্ত্র অবশ্যই এর থেকে রক্ত নিয়ে কিছু করা, এর পিরিয়ডের রক্ত নিয়ে কোনো কিছু করার চেষ্টা করা। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই নিম্নগামী তন্ত্রের মধ্যেই পড়ে। যারা শক্তির উপাসক, যারা শৈব উপাসক, তারা যদি এই ডাকিনী বা শাকিনীর যদি পূজা অর্চনা শুরু করেন, তাদের কিন্তু কোনোভাবেই ঊর্ধ্বগতি লাভ হবে না। আপনি দেখবেন যারা যত বড় স্পিরিচুয়াল লিডার বা গুরু বা নিজের এস্টাবলিশ জায়গায় গেছেন, ইদার তারা শাক্ত মানে শক্তির উপাসক, ইদার তারা শৈব শিবের উপাসক। এর বাইরে কেউ ডাকিনী যোগিনী সাধনা করে কেউ কিন্তু বড় জায়গায় যায়নি। আর এগুলো প্রত্যন্ত গ্রামেই বেশি এর চর্চা হয়। প্রত্যন্ত গ্রামে বেশি, কারণ কুশিক্ষা, কুসংস্কার ওইখানেই সব থেকে বেশি। তাই এই বিষয়ে আমি অবাক, মানে একটা বাচ্চা মেয়ে, তার হয়তো ক্লাস 10-এ পড়ছে, সে এই বিষয়ে হয়তো আমাকে বলতে পারতো আমি কী করে অ্যাস্ট্রোলজার হব, কিংবা আমি কী করে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করবো, এটা নিয়ে আই ওয়াজ এক্সপেক্টিং। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যাড এফেক্টও আছে, এগুলোও তাদেরকে ইনফ্লুয়েন্স করছে। এবং আমি বিশ্বাস করি সোশ্যাল মিডিয়াতে যারা এই কথাগুলো বলছেন তারা আদৌ এর ধারে কাছেও যাননি। কারণ একজন পিশাচ সাধনা করতে গেলে তার যে ভাইব্রেশন বা তার লাইফস্টাইল যেরকম হবে সে সম্বন্ধে কারো আইডিয়া নেই। কজন মানুষ আছে যারা প্রকৃত সাধনা করে পডকাস্ট করছেন বা এই নিয়ে ভিডিও বানাচ্ছেন, আমার কিন্তু ডাউট আছে।
ঠিক। কারণ সাধনা একটা অন্য জিনিস। সাধনা আপনাকে আপনার এনলাইটেনমেন্ট সেই বিষয়ে লোককে চালনা করার কথা বলে, নাকি বলে আপনি পিশাচ সাধনা করুন বা ডাকিনী সাধনা করুন বা যোগিনী সাধনা করুন। আর এটা দিয়ে কেরিয়ার হতে পারে না, মানে আজ যাই হোক এইটা কোনো কেরিয়ারের অপশন নয়। বাট আই ওয়াজ অ্যাবসলুটলি আউট অফ মাই মাইন্ড। আরেকটা জিনিস যেটা আমার কাছে মানে আজকে খুব জানতে ইচ্ছা হচ্ছে আপনার কাছে, কিন্তু আপনার এত নলেজ, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের সৃষ্টি হচ্ছে শিব থেকে, আমাদের শেষ হচ্ছে শিবে, সেটা জয়কাল মহাকাল যাই আপনি বলুন। তো এই শিবের মহত্বটা কি এই স্পিরিচুয়াল জার্নিতে, সেইটা নিয়ে একটু আমাদের বলুন। আমরা বিভিন্ন জায়গায় দেখি শিবের যে লিঙ্গ, এবং সেটা আলাদা আলাদা রকমের হয়ে যায় বিভিন্ন মন্দিরে। তো এটা কেন হয়, কি কারণে, একটু যদি এনলাইটেন করেন আমাদেরকে। Shiva is a supreme source of energy. শিবকে যদি আমরা ব্রেক করি, শ ই ওভ, শ মানে একটা শবদেহ বা বডি, ই সংস্কৃতে ই স্ট্যান্ডস ফর এনার্জি অ্যান্ড ভি স্ট্যান্ডস ফর বায়ু। তাহলে এই শিব এমন একটি ফোর্স যেটি মানে এমন একটি শক্তি, সেটি সব দেহের সাথে যদি কানেক্টেড হয় সেটি এনার্জিতে পরিণত হয়। ঠিক আছে, ধরুন আমি আজকে আপনার সামনে বসে আছি, দেখতে পাচ্ছেন, কথা বলছি, মুভ করছি, এটি কি শুধু আমিই করছি? আমার বডি তার সাথে কানেক্টেড এনার্জি, যে ফোর্সটা, সেই এনার্জি কিন্তু আমাকে চালনা করছে বা চালিত করছে। ঠিক তেমনই শিববিহীন মানে সবে যদি এনার্জি আসে তবেই সেটি হলো শিব। শিবের মধ্যে যদি এনার্জি না থেকে থাকে তাহলে সেটি কিন্তু সব মানে একটি ডেড বডির সমান। এবার আমরা আসি যে এর বিভিন্ন রকমের লিঙ্গের বা এর আকার আকৃতির বিভিন্ন রকমের এক্সপ্লেনেশন আছে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে একটি শিবলিঙ্গ ইজ এ ফর্ম অফ একটা আকার, এটা হচ্ছে একটা সিম্বল, ইট রিপ্রেজেন্টস শিব। এই জন্য আমরা শিবকে শিবলিঙ্গ হিসাবে বলছি। আমরা যদি কেদারনাথের শিবকে দেখি এবং বহু মানুষ মনে করেন যে এটি একটি যোনি এবং একটি লিঙ্গের মিশ্রণ, কিন্তু সেটি সম্পূর্ণভাবে ভুল। এর কারণ হিসাবে আমি অবশ্যই বলতে পারি, কয়েকটা এক্সাম্পল আমি দেব। সেক্ষেত্রে বলবো যে এই যে কেদারনাথের শিব, বহু মানুষ গেছেন, আমি 2বার গেছি, তো সেখানে যদি আমরা শিবলিঙ্গটাকে দেখি সেটি কিন্তু একটি কৈলাসের পাহাড়ের আকৃতিতে আছে। সেখানে না কোনো বড় লিঙ্গ আছে, না কোনো যোনি আকৃতির কিছু দেখতে পাওয়া যায়। আমরা যদি মহাবালেশ্বরের শিবলিঙ্গকে দেখি, সেটিও কিন্তু একটি বিস্তৃত শিব, সেটিও কিন্তু কোনো লিঙ্গের ফর্মের আকারে নেই। আমরা যদি ওমকারেশ্বরের শিবলিঙ্গকে দেখি, একটি শিব যার চারিদিকে কিন্তু এরকম ঘেরা টাইপের আছে, তো সেখানে কিন্তু কোনো যোনি আকৃতির কোনো কিছুই দেখা যায় না। এটি কিন্তু একটি স্ট্রং রিপ্রেজেন্টেশন যে শিবলিঙ্গকে আমরা যে ভাবনায় আমাদের মনের মধ্যে রেখেছি সেটি সম্পূর্ণভাবে ভুল। তার থেকেও বড়োভাবে আমি বলবো যে আগেকার দিনের মনীষীরা অনেক বেশি তাদের দৃষ্টিশক্তি প্রখর ছিল, তারা উপলব্ধি করেছিলেন যে শিব হচ্ছে একটি শক্তির প্রকাশ। তাহলে শক্তির প্রকাশ হিসাবে তারা এটিকে একটি লাইট হিসাবে, আলো হিসাবে দেখেছেন। আপনি যখন দেশলাই জ্বালাবেন বা আপনি যদি মোমবাতি জ্বালান, তখন দেখবেন তার শিখা, সেই শিখাটাকে দেখবেন ঠিক একটি ওভাল শেপের একটি আকৃতি ধারণ করে। তো সেটি কি রিপ্রেজেন্ট করছে? আলো। আলো সমস্ত গ্লানি, দুঃখ, কষ্ট থেকে দূর করতে আমাদের জীবনে যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনই শিব হচ্ছে একটি পরম শক্তি, একটি পরম আকার, যেটির রিপ্রেজেন্টেশন পরবর্তীতে সমস্ত মুনি ঋষিরা একটি পাথরের আকারে দিয়েছেন, সেটিকে লিঙ্গরূপে পরবর্তীতে পূজিত হয়। এর সাথে আমাদের জেনিটাল পার্টের কোনো রকম কোনো সম্বন্ধ নেই বা সামঞ্জস্য নেই। আর আরেকটি বিষয় বলি যে লিঙ্গটি বেরিয়ে থাকে, আমরা যদি অমরনাথেও যাই সেখানেও দেখতে পাবো যে একটি উঁচু মতো আকার, কিন্তু তার সাথে কিন্তু কোনো রকম কোনো যোনি পাটের
কোনো রকম কোনো কিছু বেরোয়নি। শিবের যেটি বেরিয়ে থাকা অংশ, যেটি নিয়ে মানুষের এত কনফিউশন, সেটি কে আমরা দুটোভাবে অবশ্যই ভাবতে পারি। যে শিবের উপর যখন আমরা জল দিচ্ছি সেটি যেন নির্দিষ্ট পথে বাহিত হয়, জল দিই বা দুধ দিই বা আমরা যে ফুল বেলপাতা যেগুলো রাখি তার তো একটা রাখার জায়গা চাই, তো সেইভাবে রাখার জন্য একটি পোর্শনকে অবশ্যই বার করে রাখা দরকার। এবং শিবলিঙ্গটি যেন ব্যালেন্স থাকে, তার সাথে যদি আমরা ফিজিক্স অনুযায়ী দেখি তার সাথে যদি একটা বেরিয়ে থাকা অংশ থাকে তাহলে সেটিও যখন মাটির সাথে কানেক্টেড থাকছে একটা ব্যালেন্স তৈরি হয়। তো এই দুটি কারণ হচ্ছে মেন, যার জন্যে শিবলিঙ্গের বেরিয়ে থাকা অংশ এর সাথে পুরুষ বা নারীর কোনো জেনিটাল পার্টের সম্পর্ক নেই। রাইট। আরেকটা বিষয় মানে না প্রশ্ন করলে সম্পূর্ণ হবে না এই পডকাস্ট, সেটা হচ্ছে বাস্তু। বাস্তুর ইম্পর্টেন্স কী? ধরুন আমি নিউমারোলজি অনুযায়ী আমার নাম ঠিক করে নিলাম, লোগো ঠিক করে নিলাম, হরোস্কোপ অনুযায়ী আমি আমার স্টোন পরে নিলাম, কিন্তু আমার যে বাড়ি, যেখানে আমি থাকি, আমার বাসস্থান, সেখানে যেখানে হওয়া উচিত আমার রান্নাঘর, অগ্নিস্থানে আমার যদি রান্নাঘর হওয়া উচিত, সেখানে আমি একটা ওয়াশরুম তৈরি করে দিয়েছি। তাহলে আমার বাস্তু ডিসব্যালেন্সড হয়ে গেল। হতেই পারে, আপনি এটা বেটার আমাকে অ্যানালাইসিস করে বলতে পারেন। তো এইটার এবার বাদবাকি যে আমি আমার লাইফে চেঞ্জেস আনলাম, এবার আমার বাস্তুর ইম্পর্টেন্সটা কি? উইল দ্যাট প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল? ইয়েস, বাস্তু ডাজ প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। শাস্ত্র অনুযায়ী রাবণের রাজ্য লঙ্কা এবং হস্তিনাপুর দুটিই ছিল কিন্তু বাস্তু মেনেই। কালের দিনে দেখুন, আজকের দিনে তার কোনো এক্সিস্টেন্সই নেই। তাহলে প্রপার বাস্তু, যে সম্পূর্ণভাবে সঠিক বাস্তু, ডাজেন্ট এক্সিস্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাস্তু ইম্পর্ট্যান্ট কারণ আপনি যেখানে থাকছেন সেখান থেকে যদি আপনি পজিটিভ এনার্জি না পান, আপনি কন্টিনিউয়াস যদি ডিস্টার্ব হয়ে থাকেন, তাহলে আপনার ডিসিশন মেকিংয়ের প্রবলেম, আপনার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আপনার লাইফস্টাইল সবেতেই প্রবলেম। তাহলে সেক্ষেত্রে বাস্তু কিন্তু একটা প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এবার একটি বিষয় আপনাকে বলি, আপনারা বাস্তু কেনার সময় বা ফ্ল্যাট বাড়ি কেনার সময় কি দেখে কিনতে পারেন যেটিতে আপনাদের অনেক বেশি লাভবান হতে পারেন। যখন কিনতে যাচ্ছেন ফার্স্টেই গিয়ে দেখবেন আপনার কোনো রকম কোনো ব্যাড স্মেল আসছে কি না, সেখানে তার আশেপাশে পোড়া কয়লা আছে কি না, বা যে জমিতে আপনি নিতে চাইছেন সেখানে কোনো পোড়া কয়লা আছে কি না। কয়লা বা পোড়া জিনিস কিন্তু স্যাটার্ন রিপ্রেজেন্ট করে। আপনার যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ডিলে হবে। কোথাও কোনো ভিক্ষার পাত্র যদি ভেঙে পড়ে থাকে, সেই জমির ওপর যদি কিছু করা হয়, তাহলে সেই সব জমিগুলো কিন্তু কম ফার্টাইল। এবং ফ্ল্যাটের ক্ষেত্রে আমি বলি, যখনই আপনারা কোনো ফ্ল্যাট বাড়ি কিনতে যাবেন, সেক্ষেত্রে সেটি সবথেকে ভালো যদি সেটি স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটি বিষয়, ফ্ল্যাটের যে কোনো দিক যাই হোক না কেন, নর্থ ইস্ট যদি কোনোভাবে কাটা থাকে সে ফ্ল্যাট গ্রহণযোগ্য নয়। নর্থ ইস্ট নয়, যেখানে আমরা ঈশান কোণ মানে ভগবানের কোণ যদি কোনোভাবে কাটা থাকে, তাহলে সেই ফ্ল্যাটটি কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর নর্থ ইস্টে তো মন্দিরই হওয়া উচিত। নর্থ ইস্টে মন্দিরই হওয়া উচিত। এবং আপনি যদি সবটা দেখেন, প্রপার সব ক্ষেত্রে বাস্তু হয়তো আপনি নাও মেনটেন করতে পারলেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এনার্জি যেখান থেকে মেন ধরুন আপনার কোথাও বাথরুম যেখানে আছে সেটি ভুল ডিরেকশানে আছে, আপনার রান্নাঘরটা ধরুন ভুল ডিরেকশানে আছে, কিন্তু আপনাকে ওই বাড়ির মধ্যে এমন একটা জোন চুজ করতে হবে যা এনার্জি বাড়িয়ে দিলে বাকিগুলো ব্যালেন্স হয়। এবং ব্রহ্মস্থান মানে যদি আমরা আপনি যেরকম বললেন স্কোয়ার কিংবা রেক্ট্যাঙ্গেল বাসস্থান হলেই ভালো হয়, তার একটা ব্রহ্মস্থান থাকে, একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে, সেইখানে যেন বেশি হেভি জিনিস না থাকে, এটা অনেকে বলে। তো এটা কি আপনি কি ভাবে? সেন্ট্রাল বা মধ্যস্থানটিকে বা ব্রহ্মস্থানটিকে খালি রাখা উচিত। এবং নর্থ ইস্টটাকে একটু ডাউন করে রাখলে, যদি কোনো বা কারোর বাড়ির অ্যাঙ্গেলটা যদি নর্থ ইস্টে স্লাইটলি ডাউনওয়ার্ডস হয় এবং অপোজিট ডিরেকশনটা যদি একটু আপওয়ার্ড হয়, সেক্ষেত্রে পার্সোনাল গ্রোথ খুব ভালো হয়, নাম্বার ওয়ান। আরেকটি বিষয়ে, যে কোনো রকম বাস্তু মানে নেগেটিভ এনার্জি দূর হবে যদি আপনি ঘরের কালার একদম লাইট অফ হোয়াইট বা হোয়াইট রাখেন,
বা অন্যরকম কোনো লাল, নীল, সবুজ, কালো কালার না দেন, সেক্ষেত্রে বাস্তু দোষ কিন্তু এমনিতেই অনেক অংশে ক্লিয়ার হয়ে যায়। রাইট। আজকে আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি, কিন্তু এই যে টপিক, এ তো মানে 1 ঘন্টার একটা পডকাস্টে এটা পসিবল নয়। আমরা দর্শককে অনুরোধ করব, আমরা অনেকগুলো বিষয় আজকে টাচ করেছি, কোনোটাই হয়তো আমরা আপনাদের মনের মতন সম্পূর্ণ করতে পারলাম না, না বাস্তু, না নিউমারোলজি, না অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ হলো না, কারণ এটা অনেক মানে একটা হিউজ তথ্যের বিষয়। পরবর্তীকালে হয়তো আমরা ইন্ডিভিজুয়াল পডকাস্ট নিয়ে আসব। কোনো পডকাস্ট হবে হয়তো বাস্তুকে নিয়ে, কোনো পডকাস্ট হবে হয়তো নিউমারোলজিকে নিয়ে, কোনো পডকাস্ট হবে হয়তো আপনার নেম কিংবা লোগোকে নিয়ে। সেটা হলেই আমার মনে হয় আপনাদের মনের শান্তি হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আরও। এই আশা নিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং আওয়ার গেস্ট ইন মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। থ্যাংক ইউ।